তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, তোমার আকাশ তোমার বাতাস শুরু হলো। এই অনুষ্ঠানের সমস্ত শ্রোতাদের আমি সৌমিত্র চট্টোপাধ্যায় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আসরে আমরা দেখে নেব কিভাবে বিভিন্ন সময়ে বাংলা সাহিত্যের নানা দিকপালের কলমে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের ছবি। কিভাবে বাংলা কবিতার নানা পর্বে বদলে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার ভঙ্গি, বদলে যাচ্ছে চোখ। কিছু কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মোটেই কেন্দ্রীয় চরিত্র নন, হয়তো তিনি আসছেন একেবারে কবিতার শেষে একটু উল্লেখের মতো। মনে হতে পারে যেন তার থেকে সরে আসছি, আমরা তাকে হারিয়ে ফেলছি। কিন্তু প্রতিবারই হারিয়ে ফেলার পরে আপনারা জানেন নতুন করে ধরা দেন রবি ঠাকুর। প্রথম কবির নাম গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম বাল্মীকি প্রতিভার অভিনয় দর্শনী। কবির জন্মসন 1844, অর্থাৎ রবীন্দ্রনাথের চেয়ে 17 বছরের বড় ছিলেন তিনি। বাল্মীকি প্রতিভা দেখে তার বিস্ময়ের সীমা নেই, তাই মুগ্ধতা জানাবার জন্য তাকে একটি আস্ত কবিতায় লিখে ফেলতে হলো। আস্ত বটে, কিন্তু আকারে তেমন বড় নয়। কবিতাটা শুনুন, পরে অন্য কথায় আসছি। উঠো বঙ্গভূমি মাতো, ঘুমায়ে থেকো না আর, অজ্ঞান তিমিরে তব সুপ্রভাত হলো হ্যারো। উঠেছে নবীন রবি, নবজগতের ছবি, নব বাল্মীকি প্রতিভা দেখাইতে পুনর্বার। হ্যারো তাহে প্রাণ ভরে, সুখ তৃষ্ণা যাবে দূরে, ঘুচিবে মনের ভ্রান্তি, পাবে শান্তি অনিবার। মণিময় ধুলা রাশি খোঁজো যাহা দিবানিশি, ও ভাবে মজিলে মন খুঁজিতে চাবে না আর। গুরুদাস বন্দ্যোপাধ্যায় যখন বাল্মীকি প্রতিভা দেখেন, তখনও ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়নি। ইতিহাসে একটু উৎসাহী মাত্রই জানেন 1885-তে প্রতিষ্ঠিত হবে জাতীয় কংগ্রেস। তার প্রথম সভাপতির নাম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললে বোধ করি অর্ধ সত্য বলা হবে, কারণ তিনি স্বয়ং নামটি লিখতেন উমেশচন্দ্র বনার্জিয়া। সেই প্রাতঃস্মরণীয় ব্যক্তির দেশপ্রেম বা জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তোলা নিরর্থক। কিন্তু ঘটনা এই যে তখনও পর্যন্ত শিক্ষিত বাঙালির পরিচয় এমনিভাবেই জড়িয়েছিল দেশ এবং বিদেশে। সুতরাং এই অবস্থায় বাল্মীকি প্রতিভা দেখে গুরুদাস যে উঠো বঙ্গভূমি মাতো, ঘুমায়ে থেকো না আর বলে একটি উদাত্ত ডাক দেবেন, তাতে বিশেষ আশ্চর্য হওয়ার কিছু নেই। এবার ওই একই নামে আরও একটি কবিতার কথা পারি। ঠিক একই নাম নয়, প্রায় একই নাম বললে ঠিক হবে। আগের কবিতাটির নাম ছিল বাল্মীকি প্রতিভার অভিনয় দর্শনে, আর এবারে যে কবিতাটি শোনাবো তার শিরোনাম বাল্মীকি প্রতিভা অভিনয় দর্শনে। একটিমাত্র বয়শূন্য রয়ের থাকা আর না থাকার ফারাক তো বটেই, বাল্মীকি প্রতিভা আর বাল্মীকি প্রতিভার, কিন্তু আসলে তার চেয়ে অনেকটাই বেশি। এই কবিতার মধ্যে বঙ্গভূমির প্রতি কোনো জেগে ওঠার ডাক নেই, বরং কবি যে সেই নাটকের কিছু দৃশ্য এবং একখানি অপরূপা মূর্তিকে কিছুতেই ভুলতে পারছেন না, সেই স্বীকারোক্তিটুকুই কবিতার ছত্রে ছত্রে জেগে উঠেছে। কবিতাটি আকারে বৃহৎ নয়। কবির নাম রাজকৃষ্ণ রায়। জন্ম গুরুদাসের বছর 5 পরে, 1849 সালে। সরলতা, মধুরতা, তরলতা, কোমলতা একসঙ্গে মিশাইয়া কে ছড়ালে ওর গায়ে, বিস্মিত করিতে বিশ্ব কে রচিলে হেন দৃশ্য, এ মূর্তি প্রতিভাময়ী ভরপুর প্রতিভায়। কোমল কমল দিয়ে এমন কোমল মেয়ে কে গড়েছে প্রভাতের প্রভা মাখাইয়া তাই। কারু শিরোমণি সেই, তার গো তুলনা নেই, ধন্য কারুকার্য তার, শতধন্য সে জানায়। এত ভাব ভরা ছবি দেখেছি কি কোনো কবি, আজিকার মতো এই নিবিড় বনের গায়। নিখিল ব্রহ্মাণ্ড ভুলি এক দৃষ্টে আঁখি মেলি, চেয়ে আছি ওর পানে স্বপ্নময়ী পিপাসায়। বোঝাই যায় দৃষ্টিকোণ অনেকটাই আলাদা। সময়, সমকাল, সমাজ এসবের মধ্যে জড়াতে চান না কবি। তিনি নাটকটি দেখে তার স্মৃতিতেই বিভোর। সেই স্মৃতির মধ্যে একখানি বালিকার মুখচ্ছবি উজ্জ্বল হয়ে আছে। এ তাঁর একেবারেই ব্যক্তিগত মুগ্ধতার প্রকাশ। এইবার যার কবিতার কথায় আসব,
তার নাম অমৃতলাল বসু, যার নাম শোনা মাত্র বাঙালি তৎক্ষণাৎ বলে উঠবে রসরাজ অমৃতলাল বসু। হাতে ব্যাঙ্গের ছুরিটি ছিল ক্ষুরোধার, রস রচনায় জুড়ি ছিল না। এই হলো রসরাজের পরিচয়। তিনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কবিতা লিখছেন তখন তা গাঁথা হলো ৮-৬-৮-৬ পয়ারে, যা কিনা বাঙালির একেবারে প্রাণের ছন্দ। কিন্তু কবিতাটি একটু মন দিয়ে শুনুন, বুঝবেন রসরাজ ঠিক কোথায় তার নিজস্ব চেহারায় দেখা দিচ্ছেন। কনক কুসুম বনে জীবন প্রকাশ, নয়ন খুলিতে দেখো রূপের বিভাস। রূপের কোলেতে হলো লালন পালন, সাক্ষাৎ সৌন্দর্য সব আত্মীয় স্বজন। সৌন্দর্য আধার শিশু সখা সঙ্গী সখী মেলা, সুন্দর সাজানো ঘরে সুখে বাল্য খেলা। কর্কশ কঠোর গুরু নাহি দিল দীক্ষা, লীলায় খেলায় শুরু হলো চারু শিক্ষা। ফুলে বাস বাসে শ্বাস খেলা মালিগিরি, মানসে কবিতা ফুল ফোটে ধীরে ধীরে। দেবেন্দ্র মন্দির মাত্র এ মহানগরে, মাধুরী হেরিতে জানে পূজার আদরে। সুষমা প্রতিমা সব হৃদয় সুধাধার, সৌন্দর্য মনেতে নাহি পশুর ব্যবহার। বিনাইতে জানে কেশ বানাইতে বেশ, সুচিত্র সাজিতে জানে সাজাতে সরেশ। সুকণ্ঠ দেছেন বিধি সুচারু শ্রবণ, ভাষায় মাধুরী ভাষে গীতে আলাপন। কবিতা সবিতা শিশু আলো করে মন, প্রেমের জাহ্নবী বহে জড়াতে জীবন। বাণীর কমল বনে গুঞ্জরি গুঞ্জরি, মধুপান চিরদিন কুসুমে বিচারি। যেদিকে ফিরাও আঁখি সুষমার ছবি, তবে রবি কেন নাহি হবে প্রেম কবি। আপাতভাবে খুবই উচ্চকিত প্রশস্তি, যেন রবীন্দ্রনাথ ঠাকুরের মহিমা কীর্তনই তার উদ্দেশ্য, অথচ শেষ দুটি চরণে পৌঁছে কবিতার আচমকা খুব একটা অন্য চেহারা নেয় নাকি। যেদিকে ফিরাও আঁখি সুষমার ছবি, তবে রবি কেন নাহি হবে প্রেম কবি। অর্থাৎ সমস্ত জীবনটাই তো বয়ে চলেছে একেবারে মন্দাক্রান্ত ছন্দে, কখনো কোনো ক্লেশ কষ্ট তাকে স্পর্শ করেনি। চারিদিকে শুধুই সৌন্দর্যের মেলা। তিনি প্রেমের কবি হবেন না তো কে হবে। যে ধরনের কবিতাকে ব্যজস্তুতি বলা হয়, অর্থাৎ প্রশংসার আড়ালে তীক্ষ্ণ বাক্যবান ছুঁড়ে দেওয়া, তার একটি উজ্জ্বল নিদর্শন এই কবিতা। আমি কয়েকটি পংক্তি আরেকবার শোনাচ্ছি, বুঝতে পারবেন কোথায় রবীন্দ্রনাথকে বিদ্ধ করতে চাইছেন অমৃতলাল বসু। কর্কশ কঠোর গুরু নাহি দিল দীক্ষা, লীলায় খেলায় শুরু হলো চারু শিক্ষা। ফুলে বাস বাসে শ্বাস খেলা মালিগিরি, মানসে কবিতা ফুল ফোটে ধীরে ধীরে। কিংবা আরেকটা জায়গায় শুনুন, বিনাইতে জানে কেশ বানাইতে বেশ, সুচিত্র সাজিতে জানে সাজাতে সরেশ। সুকণ্ঠ দেছেন বিধি সুচারু শ্রবণ, ভাষায় মাধুরী ভাষে গীত আলাপন। কবিতা সবিতা শিশু আলো করে মন, প্রেমের জাহ্নবী বহে জড়াতে জীবন। ভাগ্য ভালো, চারিদিকে অনন্ত সুষমার মাঝে বসে থাকলে যে প্রেমের কবি হওয়া যায় না, তার জন্য আরও কিছু প্রয়োজন হয়, তা বুঝতে বাঙালির খুব বেশি বিলম্ব হয়নি। তাই বয়সে রবীন্দ্রনাথের থেকে অনেকটাই কাছাকাছি প্রিয়নাথ সেন। তার জন্মসাল 1854। যখন রবীন্দ্রনাথ নামে একটি 14 লাইনের কবিতা লিখছেন, তখন সেই সনেটে ওই জাতীয় অতি সরলীকরণ নেই। মুগ্ধতা আছে, কিন্তু তাকে অনেক গুছিয়ে প্রকাশ করেছেন এই কবি। কিভাবে একটু শুনে নিন। আমি প্রথম 8টি চরণ পড়ছি, কারণ সেখানে রবি ঠাকুরের গানের কথা আছে, আর সেই গানে ছায়া ফেলেছে যে ঋতুচক্র, তার কথা আছে। তোমার সঙ্গীত রবে স্পন্দিত বরস, ললিত রাগিনী কভু বিনার কাঁদন। কভু বা মুরজ মন্ত্র গভীর বেদন নরহৃদয়ে, যথা বসন্ত সরস বাণী বন অরণ্যের শ্যামল হরস। নিদাঘ রুদ্রের সেথা রঙিন নয়ন, বরষা উৎসবে পুনঃ যখন শ্রাবণ। ছন্দে ছন্দে বরষের বিচিত্র পরশ। পংক্তিগুলো শুনলেও মনে হয় এসব কথা তো আমারও। আমরা যারা গীতবিতানের পাতায় প্রকৃতি পর্যায়ের বিভিন্ন গানের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে থাকতে ভেবেছি কিভাবে সুর আর কথায় খেলে যায় রৌদ্র ছায়া। বর্ষা এবং বসন্ত তো বটেই, তার সঙ্গে আরও নানা ঋতু,
তারা প্রিয়নাথ সেনের সঙ্গে একমত হব নিশ্চিত। আশ্চর্য তাঁর গান, ছন্দে ছন্দে বরসের বিচিত্র পরশ। মনে পড়ছে শেষের কবিতায় যোগমায়ার সঙ্গে যখন প্রথম সাক্ষাতের সময় অমিতর মনে হয়েছিল যে এ আগমন নয়, এ যেন আবির্ভাব। শেষের কবিতায় স্রষ্টা সম্পর্কেও ওই একই কথা বলা চলে। বাংলা সাহিত্য ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবেশ ঠিক আগমন নয়, বরং আবির্ভাব। কারণটা বুঝিয়ে বলার প্রয়োজন নেই, একটু আগে রাজকৃষ্ণ রায়ের কবিতায় তো বলা ছিল, একটু অন্য অর্থে যদিও, কিন্তু ওই তিনটে পংক্তি, বিস্মিত করিতে বিশ্ব, কে রচিল হেন দৃশ্য, এই মূর্তি প্রতিভাময়ী ভরপুর প্রতিভায়, এই কথা তো রবি ঠাকুরের সম্বন্ধেও সত্য। তাই আশ্চর্য নয় যে রবীন্দ্রনাথের চেয়ে বয়সে 6 বছরের ছোট মানকুমারী বসু যখন রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখবেন, তখন তার নামই হবে স্বাগত। স্বাগত দেশের আকাঙ্ক্ষিত, চেয়ে আছে মাতৃভূমি, কখন আসিবে তুমি, লইয়া ভরসা বল মধুর সঙ্গীত, কবির আহ্বান কবে, গাহিবে আনন্দ রবে, মৌন বন বিহঙ্গেরা হয়ে পুলকিত, মহাসিন্ধু হয়ে পার, কবে আসি কোলে মার, জুড়াইবে তপ্ত হিয়া অমৃত সিঞ্চিত, 14 বর্ষ শেষে রামচন্দ্র যথা এসে, অভাগী কৌশল্যা মারে করিলানন্দিত। স্বাগত দেশের আকাঙ্ক্ষিত, কি বলিব ভয়দাত্রী, এসেছিল কাল রাত্রি, শব্দময়ী ধরা ছিল দারুণ স্তম্ভিত, মানব খোলেনি আঁখি, ডাকেনি একটি পাখি, ঝিঝি ভেক সব ছিল হইয়া মূর্ছিত, সহসা দেবের বর দেখিনু অরুণ কর, অমনি সুমেরু শিখে রবি সমুদিত, অমনি আকাশ ধরা হইল আলোক ভরা, সঞ্জীবনী মন্ত্রে যেন বিশ্ব জাগরিত, জাগিল উদ্যম আশা, উদ্বোধিত ভাব ভাষা, জড়তার অবসান জগৎ জীবিত। পড়তে পড়তে মনে হয় যেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কবিতারই একটি প্রতিধ্বনি ফিরে এলো। তিনি লিখেছিলেন, উঠো বঙ্গভূমি মাতো ঘুমায় থেকো না আর, আর এখানে মানকুমারী মাতৃভূমিকে কৌশল্যার সঙ্গে তুলনা করেছেন, আর রবীন্দ্রনাথ স্বয়ং যেন রামচন্দ্রের প্রতীক। ত্রাণকর্তা হিসেবে দেখা হচ্ছে তাকে, তিনি এলে সূর্যোদয় হবে। এমন একটি স্বাগত বার্তার পরে বোঝাই যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কবিদের মুগ্ধতা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। তারপর ক্রমে রবি ঠাকুরের নাম দিগন্ত অবধি ছড়াবে, তিনি বিশ্বজনের মুগ্ধ দৃষ্টির কেন্দ্রে এসে দাঁড়াবেন, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে জেগে উঠবে বাংলার কবিদের রবীন্দ্রনাথ সম্পর্কে অভিভূত একটি অনুভূতি। সেই সব অনুভব কখনো বিপুল প্রশস্তি, এমনকি তথাকথিত প্রশস্তিমূলক কবিতার কায়দা কানুন মেনে চলার এতটুকু বিচ্যুতি নেই তাতে। একেবারে জন্ম মুহূর্তটিকে বরণ করে শুরু হচ্ছে কবিতা, তাও আছে। যেমন প্রিয়ম্বদা দেবীর রচনা রবীন্দ্র জয়ন্তী, কত লাখে লাখ 25শে বৈশাখ এলো আর চলে গেল উড়ে, সকল আকাশখানা জুড়ে মহাকাল বৈশাখীর কালো ডানা মেলে, ছিঁড়ে দিয়ে ফুল ফল ছড়াইয়া ফেলে ধরিত্রীর বক্ষ পরে ঘূর্ণিত বার্তায়, আকাশ মন্থিয়া ঘোর তমিশ্রা ব্যথায়। তুমি শুভ দিনে জন্ম নিলে চিনে, ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণের ঘরে বাজিয়া উঠিল শঙ্খস্বরে, তোমার মঙ্গল আগমনী বঙ্গভূমে। মহাকাল স্নেহ ভরে পড়িল কি নুয়ে, সপ্তর্ষি তৃপ্তি পেল চুমিয়া ললাট। হে কবীন্দ্র, হে রবীন্দ্র, আকাশ সম্রাট, তব জন্ম কথা অপূর্ব বারতা আমাদের জ্ঞান অগোচর। জানি আজ বিশ্ব চরাচর তব কীর্তি কথা ঘোষে, স্বদেশে বিদেশে তোমারে বরণ করে নিল ভালোবেসে, চরণে ঢালিল অর্ঘ্য দিল জয়টিকা, পারিজাত কুসুমের অম্লান মালিকা। এইসব কথাবার্তা যা আজকের দিনে তো নিশ্চয়ই একটু ভারী থাকে এবং এটি ক্লান্তকরও বটে, তার পাশেই কিন্তু এক ঝলক বেরিয়ে আসে একেবারে ব্যক্তিগত একটি অনুভূতি। কোনো সাজানো গোছানো সুমহান বাক্য নয়, বরং মনের কথা। এই কবিতারই ৫ম স্তবকটি শুনুন। আমার স্মরণে জীবনে মরণে গুরু তুমি, আদর্শে মহান,
তব প্রীতি তব বাক্যগান নিঃসঙ্গের সঙ্গী মম, শূন্য নিরালায় সাথী সে কৈশোর হতে শান্তির কুলায়। খেয়াল করুন কবিতাটি কার লেখা? প্রিয়ম্বদা দেবী। আজ এই ঝকঝকে 21 শতকেও মেয়েরা তো অনেকখানি প্রান্তিক, কোণঠাসা হয়ে রয়েছে। ঠিক তারা উঠে আসছেন জীবনের সর্বক্ষেত্রে, কিন্তু মোটের উপর দেখলে মেয়েদের পরিস্থিতি এখনো অনেকটাই যেন অন্ধকারে ঢাকা। আজ থেকে 100 বছরেরও বেশি আগে পরিস্থিতি তো আরও প্রতিকূল ছিল। তারই মধ্যে রবি ঠাকুরের কবিতা, তার গান একটি একলা মেয়ের বেঁচে থাকার আশ্রয় হয়ে উঠেছে। প্রিয়ম্বদা দেবীর এই অনুভূতির সঙ্গে দ্রুত একটু মিলিয়ে নেব এই রকমই আরও একটি অনুভূতি। এই রকমই বললাম কারণ সেখানেও জীবনযাপনের হাজার শিকলে বাঁধা এক মেয়ের সাথী হয়ে দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথ। সেই মেয়ের জন্ম প্রিয়ম্বদার 38 বছর পরে। প্রিয়ম্বদার জন্মসাল 1871, আর আশাপূর্ণা দেবী জন্মেছেন 1909। কিন্তু অনুভূতির ফারাক নেই বিশেষ। কবিতা হিসেবে কতটা উঁচু মানে সে তর্ক এখানে অবান্তর, কারণ এই লেখা নিজের অনুভূতির একটা ছবি। তার আয়নায় ধরা দিয়েছেন নির্জনের এক রবীন্দ্রনাথ। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, আমার জীবনে এ কথা সত্য নয়। আর এও নয় সত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমলিয়েছে চিত্ত। ছিল না তো ঘর, ছিল না কোথাও দ্বার, তোমারই উদার প্রাঙ্গণ তলে ঠাঁই ছিল খেলিবার। সেই খোলা প্রাঙ্গণে অবোধ প্রাণের নির্ভয় নিয়ে খেলিয়াছে আনমনে। সেখানে আকাশ অকৃপণ হাতে ঢেলেছে আলোর সোনা। খেলা ছিল সেই ঝলমলে রঙে স্বপ্নের জাল বোনা। ছিলে না কখন, এসেছ কখন, জানি নে তাহার দিশে। জানি জীবনের অনুতে অনুতে তুমি রহিয়াছ মিশে। চেতনারও আগে হতে, দিন হতে দিনে চলিয়াছি ভেসে সেই আলোকের স্রোতে। তুলিনি প্রশ্ন, খুঁজিনি তোমার মানে, এ পাড়া ও পাড়া ছুটিনি কখনো তত্ত্বের সন্ধানে। আছি তারই কাছাকাছি দূর শৈশবে, যেখানে প্রথম খেলাঘর রচিয়াছি। পণ্ডিত জনে বুদ্ধি মশাল জেলে, তোমারে চেনাতে আসে কত শত ব্যাখ্যার জাল ফেলে। চেয়ে চেয়ে দেখি নুড়ি দিয়ে দিয়ে হিমাচল পরিচয়। মহাসাগরের পরিমাপ করে অঞ্জলি সঞ্চয়। যেন ফুল চিরে ফুলের অর্থ খোঁজা, অনির্বচনে বচনের ফাঁদে করে নিতে চাওয়া সোজা। মোর আনন্দ না বোঝা সুখের অফুরান বিস্ময়ে, চির রহস্য আছো চিরদিন চির আশ্রয় হয়ে। আরও নানা কিছুর সঙ্গে বাংলা সাহিত্য একটি কালোজয়ী বইয়ের দিকে আরও একবার ফিরে তাকাবে। তার নাম ঠাকুরমার ঝুলি। তার কারণ ঠাকুরমার ঝুলি বইটির 100 বছর পূর্ণ হলো। আদতে শিশু পাঠ্য, কিন্তু আমরা জানি তার মধ্যে নানা স্তরে পর্বে বুনে দেওয়া আছে অনেক গভীর কথার ইশারা। তাই ছোট বড় মিলে সেই বইয়ের বিপুল এক পাঠক পরিবার। বইটির লেখক যিনি, সেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার গ্রন্থ প্রকাশের আগে রবীন্দ্রনাথের কাছে গিয়েছিলেন। আশা ছিল যদি একটি আশীর্বাণী পাওয়া যায়। স্বাদ পূর্ণ হয়েছিল। রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার প্রকৃত রূপকথার সন্ধান এই লেখকের কলমেই আছে। তো সেসব কথা যাক, গল্পের টানে একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম। এই দক্ষিণারঞ্জন যখন রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখলেন, তার মধ্যে এসে পড়ল স্বয়ং রবি ঠাকুরেরই রচনা রীতির ছায়া। কবিতার নাম সবুজ তীর্থ। বিশ্বকবি, যেদিন প্রথম আমায় ডেকে তোমার চিঠি এলো, এখনো সেই দিনটি আসে তোমার স্পর্শ মেখে। দেখছি সবুজ শাল তরুরা রোদ ছায়া মিলিয়ে স্বপ্নকুটির গড়ে খেলা করছে কবিদের সাথে। পৃথিবী যে তাদের কাছে আর দূরে থাকবে না, তোমায় ঘিরে তার বাঁশি কি উচ্ছল সুরে উঠছে বেজে। সে কোন অদেখা চিঠি পৌঁছল, লেখা তোমার নামের অক্ষরে। ভোর না হতে আজ পাচ্ছি আমার বাংলাদেশে সারা পৃথিবীকে। তরুণেরা উঠে আসছে নিঃশঙ্ক বুক, উঠছে বেজে তাদের উৎসবের শঙ্খ। স্বপ্নপুরীর তোরণ খুলে দিয়ে সত্যেরা বেরিয়ে আসছে দল বেঁধে। ইচ্ছে করে প্রথম দিনের কথা আর আজের কাহিনী মিশিয়ে
তোমায় লিখি চিঠি। কোথায় লিখব? সবখানে যে তোমার কথাই সুর হয়েছে। সবুজ দলের দেশে তাদের সাথে কবিগুরু লিখলেন প্রণাম। এই কলমে চিরসবুজেরা দিচ্ছে তোমায় অঞ্জলি, যে অমর অমল তীর্থে। লেখার মেজাজ, ভাব প্রকাশের কায়দা তো বটেই, এমনকি ক্রিয়াপদের ব্যবহারও রবি ঠাকুরের ছায়া। দক্ষিণারঞ্জন লিখছেন, কবিগুরু লিখলেন প্রণাম। এই যাকে বলে আনমিস্টেকেবলি রবি ঠাকুর, অভ্রান্তভাবে রবি ঠাকুর। লিপিকার গদ্য কবিতাগুলির কথা মনে পড়ে যায়। এবার কয়েকটি অন্য ধাঁচের কবিতায় যাই। বিষয় অবশ্যই রবীন্দ্রনাথ, কিন্তু ঠিক রবীন্দ্র মুগ্ধতার ছবি নেই কবিতাগুলিতে, বরং অন্য এক রবীন্দ্রনাথের ছায়া পড়েছে সেখানে। প্রথমটি একটি নেমন্তন্ন। কবিতায় রবীন্দ্রনাথকে নিমন্ত্রণ করছেন যিনি, তিনিও বাংলা সাহিত্য এবং বাংলা গানের এক দিকপাল, দ্বিজেন্দ্রলাল রায়। কবিতাটি শুনুন। কল্য রবিবার রাত্রে 7:30টায় এক ব্যাংকশাল স্ট্রিটে ভারতীয় ক্লাব, ডিনার। ব্যাপার সবই পূর্ববৎ প্রায়। ইচ্ছা গোলযোগ করা মাত্র মিলে সবে। কদিনেরই বা জীবন, তাও অনিশ্চিত, ঠিক নেই চলে যায় কোথায় কে কবে। আমোদটা যে এ ঘোর অর্থশূন্যভাবে যত করে নিতে পারে তত তার জিত। কেহ নৃত্যগীত বাদ্যে, কেহ বন্ধুসহ নম্র ডিনারের মৃদুতর কলরবে। আমরা শেষোক্ত, তবে করে অনুগ্রহ আমাদের এই অতি সাধু মতলবে রবিবাবু আপনার যোগ দিতে হবে। নিছকই নিমন্ত্রণ নয়, বরং বলতে পারেন তৎকালীন সামাজিক আদব কায়দার প্রতি একটু কমেন্ট। তারই মধ্যে নিপুণভাবে নেমন্তন্নের দরকারি তত্ত্বগুলি বুনে দিয়েছেন কবি। শেষ চরণ দুটি অসামান্য। আমাদের এই অতি সাধু মতলবে রবিবাবু আপনার যোগ দিতে হবে। আন্তরিক, অথচ গোটা বিষয়টা কি যেন একটু দূর থেকে দেখার একটা ব্যাপারও কোথাও যেন রয়ে যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ করা ভালো, দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কের বুনোট কখনো মধুর, কখনো তিক্ত, মিশিয়ে এক বিচিত্র আলো ছায়া। অথচ এই দ্বিজেন্দ্রলালের ছেলে আর এক অসাধারণ প্রতিভা দিলীপ কুমার রায়ের সঙ্গে যখন রবীন্দ্রনাথের সখ্য গড়ে উঠল, তখন সমস্ত স্নেহ দিয়েই তাকে আপন করে নিলেন কবি। এই ফাঁকে দ্রুত একটু দেখে নেওয়া যাক, দিলীপ কুমার যখন রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখছেন, কেমন দাঁড়াচ্ছে সেই কবিতার চালচিত্র। বেদনার ক্ষণফুলে গাঁথিলে পলে পলে, চেতনার অমর মালা কে কবি ধরাতলে। হৃদয়ের শঙ্কা যত, অভয়ের অনাহত, বাণীরূপ সুরে তোমার ফলিল নয়ন জলে। যুগ যুগ সীমার বুকেই অসীমার কান্তি ঝলে। অধরার নৃত্য নিঝর ঝরালে কতই তালে। নিরাশার ক্লান্ত ভালে দুরাশার টিপ পরালে। বর্ণে গন্ধে গানে প্রতিভার বড় দানে, সাজালে ছন্দ সাজি সুষমার রংমহলে। এ জীবন মায়ার খেলা, কে সে বৈরাগী বলে। আগুনের পরশমণি হাতে কে নিয়ে এলো, দেবতার দূত, নহিলে এত রূপ কোথায় পেল। সুন্দর তারে এসে বরিল ভালোবেসে, প্রতি তার ছোঁয়ায় মরি অপরূপ তাই উছলে। যে পারে আপনি পারে ফোটাতে নীল কমলে। সকলের সঙ্গী হয়ে ছিলে অসঙ্গ তুমি, পঙ্কের বুকে অমল উঠিলে তাই কুসুমি। করুণের কারাগারে অরুণের অভিসারে, চলিলে কে গো দলি মরণে চরণতলে। প্রতিটি ঝঙ্কারে যার মরু ছায় ফুলে ফলে। বোঝাই যায় বাবা কিছু দূরত্ব রাখছেন কবির সঙ্গে, ছেলে কিন্তু অভিভূত। যাকে একটু আগে আমরা অন্যরকম কিছু লেখালেখি শুনবো বলে ঠিক করেছিলাম। একটা শুনেছি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, আর পরের কবিতার বিষয় শান্তিনিকেতন। কবিতাটি শুরু হচ্ছে অন্য ধাঁচে, কিন্তু কিছু দূর যেতে না যেতে ফিরে আসছে চেনা ছকে। সবটা না হলো খানিকটা তো বটেই। কবির নাম সতীশচন্দ্র রায়, কবিতার নাম শান্তিনিকেতন। প্রণমী তোমারে আমি উৎসবের ওই উৎসভূমি, এ মরুর মাঝখানে মনোরম মরুদ্যান তুমি। বাসনার ঘূর্ণিঝড় বয়ে যায় আর চারিপাশে, কলুষের কালিমায় চতুর্দিক অন্ধ হয়ে আসে। বিলাসের খর রোদে এ মরুভূ জলে নিরন্তর, করুণার স্রোত শুষ্ক,
সকলেই যেথা স্বার্থপর, সেইখানে হে তপস্বী পাতিয়াছ তোমার আসন, প্রবেশী নিজের মাঝে আছো তুমি তপস্যা মগন। বাহিরের ঝঞ্ঝাবাত সেথা গিয়ে ফিরে ফিরে আসে, আধার লুকায় লাজে হেরি সত্য আলোক প্রকাশে। মরীচিকা ভয় ভোলা পথক্লান্ত পথিকের দল, পিপাসারে শান্ত করে সুধা পানে লোভী ছায়াতল। যে ধন তোমার আছে করি আমি তাহারই গৌরব, দূরে ফেলি সংসারের ধন মান সকল বৈভব। মুশকিলেই যে বোলপুরের রুক্ষ প্রান্তরা শীর্ণ খোয়াইয়ের চর ছুঁয়ে যেভাবে নিজের কাজে মগ্ন থেকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাতে তাঁর প্রসঙ্গে তপস্বী বা ঋষির তুলনা না আসাটাই কার্যত অস্বাভাবিক। তার উপর মনে করুন দীর্ঘদেহ, গোঁপদাড়িতে ঢাকা মুখ, জোব্বা পরনে অমন ঋষি সুলভ একটি চেহারা। মনে হতেই পারে সতীশচন্দ্র যেমন লিখেছেন, সেইখানে হে তপস্বী পাতি আছে তোমার আসন, প্রবেশী নিজের মাঝে আছো তুমি তপস্যা মগন। সেই কর্মরত রবীন্দ্রনাথকে দেখা দূরস্থান, এখনো তাঁর কথা ভাবলেই আমরা রোমাঞ্চিত হয়ে উঠি। মধ্যে কত বছরের ব্যবধান গভীর পরীক্ষার মতো জেগে আছে তবু। ফলে তাঁকে যারা সাক্ষাৎ দেখেছেন তাঁদের উচ্ছ্বাস যে একটু বাঁধ ভাঙা হবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যেমন মণিলাল গঙ্গোপাধ্যায়ের কবিতা, শিরোনাম গান। উঠল ভোরে সারা গগন, যার সুরে গো যার গানে, তার তরে আজ গান খুঁজে পাই কোনখানে গো কোনখানে। অবাক দেখি এমোর হৃদয়, ভাষাও সে যে হলো নিদয়, হতাশ হয়ে চাইতে গিয়ে চাই যে কেবল তার পানে। উঠল ভোরে সারা গগন, যার সুরে গো যার গানে, তোমার ছাড়া গান কি আছে, গাইব কি আর তোমার কাছে। তোমার সুরে যাই যে ভেসে মন উতলা সেই টানে, তোমার তরে গান খুঁজে পাই কোনখানে গো কোনখানে। বিশ্ব হৃদয় জয় করেছ জগৎজয়ী হে কবি, পূর্ণ হলো শূন্য জীবন সে গৌরবে গৌরবী। জগৎ জুড়ে তাই তো শুনি তোমার গুণের গান যে গুণী, সেই সুরে আজ সুর মিলিয়ে গাইতে হবে মন মানে। নইলে কোথায় সুর খুঁজে পাই কোনখানে গো কোনখানে। এইবার এক কবির চিঠি কবিকে, কাব্য চিঠি বলতে পারেন, নাম রবীন্দ্রনাথের উদ্দেশ্যে। লিখছেন কালিদাস রায়, কবিশেখর কালিদাস রায়। সরল সাদামাটা ভাষায় লেখা, প্রথম রবীন্দ্রনাথ পড়ার এবং পড়তে পড়তে ক্রমে তাকে আরও বেশি করে নানা দিক থেকে আবিষ্কার করার কাহিনী। কবিতার চলন একটু পুরনো ধাঁচে, কিন্তু তার মধ্যে একটি গূঢ় কথা আছে। কি সেই কথাটা বলছি, আগে কবিতাটি শুনুন। বালক তখন, বুদ্ধি ছিল না তোমার কবিতা পড়ি, বুঝি বা না বুঝি তরুণ পরাণ উঠেছিল গুঞ্জরি। করিনু আবিষ্কার, দেখি বা না দেখি যত বড় হও তুমি বড় আপনার। আপনার জন ভেবে তাই মোর আঙিনার কোণে তুলি, শিশির সিক্ত কুন্দ কুসুমগুলি এক মুঠা শুধু তোমারে দিলাম। হাত দিয়া পরশিলে মধুর হাসিয়া সুভাষিস বরছিলে। ছিল না লজ্জা ছিল না কুণ্ঠা, সংকোচ এক রতি, ব্রজ রাখালের মূঢ় প্রীতি যেন রাখাল রাজের প্রতি। বয়স বাড়িল, তোমার কাব্যে নিত্য প্রেরণা লোভী, লিখিতে শিখিনু বন্ধুজনেরা মোরেও বলিল কবি। তোমার রচনা যত পড়ি আর যত লিখে যায় নিজে, তত বুঝিলাম তোমাতে আমাতে দূর ব্যবধান কি যে। তুমি কোথা আর আমি কোথা পড়ে আছি, হয়নি সাহস যাই তব কাছাকাছি। জঙ্গলে ভরা মোর মালঞ্চের নানান রঙের ফুল কত ফুটিয়াছে, গন্ধ না থাক জুটিয়াছে অলিকুল। সাহস হয়নি এক মুঠা তাই দিয়া, আনি তব পদকমলের গুরু রাঙা রেণু মুছাইয়া। সভয় ভক্তি হরিল সরল প্রেমে, যেন মধু ভরা হৃদয় শুক্তি ভরিল তরল হেমে। তুমি হয়ে গেলে পর,
মাঝখানে নীল লক্ষ যোজন ভক্তির অম্বর। কবিতাটি পড়ার আগে যে গভীর কথাটির উল্লেখ করছিলাম তার কিছু নয়, একটি সরল ও সৎ স্বীকারোক্তি। সব হয় ভক্তি হরিল সরল প্রেমে, যেন মধুভরা হৃদয় শুক্তি ভরিল তরল হেমে। তুমি হয়ে গেলে পর, মাঝখানে নীল লক্ষ যোজন ভক্তির অম্বর। যখন এত কিছু বোধ বুদ্ধি ব্যাখ্যা বিশ্লেষণের পালা আসেনি, তখন রবীন্দ্রনাথ ছিলেন পরমাত্মীয়ের মতো। আর সেই সব ভাব ভাবনা যখন মনকে আচ্ছন্ন করল, দেখা গেল রবি ঠাকুর অনেক দূরের হয়ে গিয়েছেন। দেখা গেল কাছের সেই মানুষটি তো বিশ্বময় ছড়িয়ে গিয়েছেন বিবিধ কর্মযোগে। সেই আবিষ্কার বিস্ময়কর তো বটেই, কিন্তু কোথাও তার মধ্যে খানিকটা বেদনাও যেন জড়িয়ে আছে। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে, সেদিন কত না বন বনান্ত। এই গান যেখানে শেষ হয় তা গভীর স্তব্ধতা। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ, নীরব শশী রবি। তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। এই গান থেকে আমরা যেখানে যাব, সেই গানেও কবির সঙ্গে আর এক কবির যোগাযোগের কথা আছে। আমার মাঝে তোমারই মায়া জাগালে তুমি কবি। কার ভেতরে জেগে ওঠে সেই কবির মায়া? কিভাবে প্রাণে প্রাণে কিভাবে গড়ে ওঠে সেতু? প্রতিমা দেবীর কবিতা গুরুদেবের প্রতি। যিনি ছিলেন দুজনের মাঝে ইন্দ্রধনুর সেতু, যার রঙের তুলি বুলিয়েছিলেন চোখে, সেই আলোতে দেখেছি বিশ্বের রূপ। আজ সেতু ভেঙে দিয়ে চলে গেলেন, মাঝের ফাঁকা আকাশ পূর্ণ হল অনুভূতির স্তব্ধতায়। যে নীড়ে বেঁধেছিল প্রকৃতি কবিচিত্তের তার, সেই জ্ঞানের প্রাচুর্য, ধ্যানের ইন্দ্রজাল দিনের গোধূলিতে মিশিয়ে গেছে। তিনি নিভে গেছেন, দৃষ্টির সীমানায় নির্বাপিত জ্যোতি তাঁর উদ্দীপ্ত হল নিখিলের আকাশ প্রদীপে। অন্তিম দীর্ঘশ্বাস মিলিয়ে গেল বাহিরে জনসমুদ্রের বুকের ভিতর, মানব হৃদয়ের রহস্য গুহায় বাণী হল তাঁর বন্দী। কবির সঙ্গে কবির যোগাযোগ যে কি গভীর আর বিচিত্র হয়, তার আর এক দৃষ্টান্ত অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতা রবীন্দ্রনাথ। কিভাবে সে কথা বলিয়ে দিয়েছেন অচিন্ত্য কুমার। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শিরচুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি, ডেকেছে মধ্যাহ্ন রবি। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। চমকে উঠিনু জাগি, ওগো মৃত্যু অনুরাগী। উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত ধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা। দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী। তোমার দূরের সুরে সকলই চলেছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগি। আমারে জাগায় দিলে চেয়ে দেখিয়ে নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী। জলে স্থলে নভতলে গতির আগুন জলে, কুল হতে নীলমোরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। শুরু করছি তোমার আকাশ তোমার বাতাসের নিয়মিত অনুষ্ঠান অতিথি। আমাদের আজকের অতিথি স্বনামধন্য লেখক তিলোত্তমা মজুমদার। বয়সে তিনি নবীন, কিন্তু যারা তার লেখা পড়েছেন তারা তো জানেন যে তিলোত্তমার নানা লেখাপত্রে আছে আশ্চর্য পরিণতির একটা ছাপ।
তিনি আনন্দ পুরস্কার পেয়েছেন এবং তার প্রতি আমাদের শুভেচ্ছা রইল। ভবিষ্যতে আরও অনেক সম্মান দিয়ে তাকে বরণ করে নেবে বাংলা সাহিত্য। আসুন তিলোত্তমা, তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সৌমিত্রদা। আপনার সঙ্গে আজ যে বিষয় নিয়ে কথা বলবো তার মূলে আছেন রবি ঠাকুর। আপনি তো জানেনই আমাদের এই অনুষ্ঠানের কেন্দ্রেই তো রবীন্দ্রনাথ। তোমার আকাশ তোমার বাতাস তো তাঁকেই ঘিরে, তবে সেই দেখার চোখেও তো নানা মাত্রা থাকে। আমরা এই অনুষ্ঠানে একটু অন্যভাবে রবি ঠাকুরকে দেখতে চাই। আপনি নিজে লেখক, নিজে বিভিন্ন চরিত্র সৃষ্টি করেন, কেউ বাঁচে গল্পের মধ্যে, কেউ মরে যায়। তা আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা এই যে, যদি ধরুন আপনাকে একটা সুযোগ দেওয়া হতো, তাহলে আপনি রবি ঠাকুরের কোন লেখাটি আবার নতুন করে লিখতে চাইতেন? না না না, সংকোচের কোনো কারণ নেই। আমাদের এই অনুষ্ঠানে রবি ঠাকুর গুরুগম্ভীর কোনো ঈশ্বর নন, তিনি সকলের বুকের কাছে থাকেন, সাহস দেন। আর সেভাবে দেখলে রবি ঠাকুরকে তুড়ি মারা নিবারণ চক্রবর্তী তো রবি ঠাকুরেরই সৃষ্টি। সুতরাং আপনি নিঃসংকোচে বলুন। নিঃসংকোচে বলতে পারছি না, খুব ভয় ভয় বলছি। একটাই সুবিধে হচ্ছে যে এখানে কেউ মানে মারতে ধরতে পারবে না আর কি। সেটা হচ্ছে যে কি বলি, অনেক লেখা সম্পর্কে অনেক কিছু তো মনে আসে। আমি বিশেষত আমি রবীন্দ্রনাথের তো মানে অন্ধভক্ত বললেও বলা চলে আর কি, মানতে রাজি আছি যে হ্যাঁ অন্ধভক্ত। এখন কোন দিক নিয়ে কথা বলি বলুন, মানে রবীন্দ্রনাথের সৃষ্টি এত মানে বিস্তৃতভাবে ছড়িয়ে আছে যে যেমন আমি উপন্যাস নিয়ে যদি শুরু করি আর কি, যে অসংখ্য বিস্ময়কর চরিত্র উনি, যেমন আমার ভীষণ মানে ওই বিস্ময় হয়তো আমার জীবনেও যাবে না, যেমন আমি যোগাযোগ উপন্যাসের মধুসূদন চরিত্র, সে যে কি আশ্চর্য একটা রক্তমাংসের চরিত্র। এটা যে সৃষ্টি করা, যিনি সৃষ্টি করেছেন বা যিনি লিখে বোঝাতে পারছেন যে মানুষটা আসলে মানে একটা মানুষকে যেন মনে হচ্ছে যে মানে কোদাল হাতুড়ি এই সমস্ত দিয়ে মানে কেটে 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 উনি তৈরি করেছেন, মানে একটা অসম্ভব চরিত্র নির্মাণ। আবার অনেক সময় মনে হয়েছে সৌমিত্রদা যে যেমন আমি বলি শেষের কবিতার কথা বলি, শেষ কবিতা আমাদের মানে অধিকাংশেরই খুব প্রিয়, আমারও খুব প্রিয় উপন্যাস। এবং বিশেষ করে আরও কম বয়সে যখন পড়েছিলাম তখন তো মানে মাথার মধ্যে সংলাপগুলো ঘুরতো এরকম, এখনও বহু সংলাপ আমরা কথায় কথায় ব্যবহার করি। তো এই উপন্যাসটা সম্পর্কে যেমন আমার মনে হয় যে এটা একটা সম্পূর্ণ উপন্যাস হিসেবে, মানে উপন্যাসের ঘটনা বা উপন্যাসের যে সংলাপ সেই সমস্ত মিলিয়ে এটা একটা অসামান্য উপন্যাস, অসম্ভব রোম্যান্টিক উপন্যাস। মানে রোম্যান্টিকতার যেন চরমে পৌঁছে যায় এক এক সময়, দম বন্ধ করা। কিন্তু আমার মনে হয় যে আমাকে যদি বলা হতো বা সুযোগ দেওয়া হয় যে নতুন করে এই উপন্যাসটা লিখতে, তাহলে আমি সবার আগে মানে নতুন করে লিখবো অমিতর চরিত্রটা। তাই? এটা কেন? কারণ হচ্ছে যে আমি মানে আমার নিজের কাছে রোম্যান্টিকতার যে সংজ্ঞা বলবো না, মানে যে আমার যে যে ধরনের রোম্যান্টিকতা আমি নিজে পছন্দ করি তার সঙ্গে অমিত একদম মেলেন না। মানে অমিতর চরিত্রটা হচ্ছে যে অসম্ভব একটা প্রগল্ভ রোম্যান্টিকতা। তার বিপরীতে আমার বরং মনে হয় যে শোভনলাল ও অমিতর বাকপটুতা কি একটু বিপন্ন করে আপনাকে? আমার মনে হয় করে, কারণ একটা জিনিস কিন্তু অমিত সেই দিক থেকে দেখলে আমার যেটা লাগে সেটা মনে হয় অমিতকে দেখতে হবে একটা সত্যি সত্যি রক্তমাংসের চরিত্রের থেকেও বেশি এসেন্স অফ এ ক্যারেক্টার হিসেবে, অর্থাৎ শিক্ষিত বুদ্ধিজীবী এবং বাঘ বিলাসী বাঙালি যে যুবক সম্প্রদায় অনেকদিনই ছিল, আমাদের ছোটবেলার থেকেই তাদের দেখে আসছি, এখনো দেখছি তাদের সেই যুবকদের, তাদের এসেন্স নিয়ে যেন অমিত্র তৈরি হয়েছে। সেটি ঠিক রক্তমাংসের মানুষ বলে সব সময় তাকে ভাবা যায় না। না, এটা তো ঠিক, একদমই ঠিক। মানে সে তো ঠিক, যদিও রক্তমাংসের মানুষ তাকে মাঝে মাঝে রবি ঠাকুর করে তুলেছেন। যেমন যখন কেটি মিত্তির আসে শিলংয়ে, তখন অমিত এসে বলে যে তাকে ওই বাড়ি থেকে গিয়ে ওকে হোটেলে গিয়ে থাকতে হবে তাদের সঙ্গে, এবং সেখানে রবীন্দ্রনাথ উল্লেখ করেন যে অমিতর যে সমাজ, সেই সমাজ যে লাবণ্যর থেকে অনেক দূরে, এই যে সামাজিক শ্রেণীভেদ, এটা যখন তুলে আনেন তখন অমিতকে রক্তমাংসের মনে হয়। তা নইলে কিন্তু অধিকাংশ সময় মনে হয় যে এটা হচ্ছে একটা এসেন্স অফ এ ক্যারেক্টার। সেটা ঠিক, আপনি একদমই ঠিকই বলছেন যে এইভাবে দেখলে ব্যাপারটা মানে ততটা, কারণ যেভাবে যেরকম মানে সাংঘাতিক পারফেকশন নিয়ে অমিত কথা বলে, মানে প্রত্যেকটা সংলাপ প্রত্যেকটা শব্দ সেই মুহূর্তে ভেবে অতখানি পারফেকশন নিয়ে কথা বলা বাস্তবেই হয়তো সম্ভব না।
না, কিন্তু ওটা মাথায় রেখেই আমরা উপন্যাসটা পড়ি বা ভালো লাগা মন্দ লাগা তৈরি হয়। আরেকটা জায়গাতেও আমার মনে হয় অমিত রক্ত মাংসের, সেটা হচ্ছে যে ওই যে কেটি মিত্রকে যে ও আগে একটা নিবেদন করেছিল, সেই নিবেদনকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে গিয়ে ও আবার লাবণ্যর সঙ্গে আরেকটা সম্পর্ক গড়ে তুলছে। এখানে কিন্তু ব্যাপারটা ভীষণ বাস্তব, তাই না? এই যে কোথাও ওর কেটির কথা মধ্যে তো এই ব্যাপারটা তো আছেই না, শুধু পুরুষদের কথা বলে কি করে, মেয়েদের মধ্যে হয়তো আছে, কিন্তু ওই যেটা আর কি একটা মানবিক দিক, মানুষের যেটা হয় যে আরো ভালো আরো মনের মতো কিছু পেয়ে গেলে পুরনোটাকে ভুলে সেটাকে আঁকড়ে ধরতে চায়। এই জায়গাও আমার মনে হয়েছে যে অমিত একটা রক্ত মাংসের মানুষ ওখান থেকে বেরিয়ে এসছে। কিন্তু ওই যে বললাম যে প্রগল্ভতা, মানে আমার কাছে হচ্ছে যে মানে রোম্যান্টিকতা হচ্ছে একটা ঘন মেঘের মতো, একটা মেদুর ব্যাপার আছে, একটা বিষণ্ণতার মতো ব্যাপার, ছায়া ছায়া, মানে অত বেশি রৌদ্রের মানে উজ্জ্বল একটা রোম্যান্টিকতা মনে হয় যেন কোথাও হারিয়ে যাচ্ছে জিনিসটা। মানে এক জায়গায় লাবণ্য বলছে না, যে আমি ঠিক পুরো ভাষাটা বলতে পারছি না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অমিতকে দেখলে মনে হয়, মানে যোগমায়ার সঙ্গে কথা হচ্ছে, সেখানে বলছে যে অমিত হচ্ছে ধরে রাখতে জানে না, ও পেতে জানে, কিন্তু পেয়ে যে সেই জিনিসটা ধরে রাখতে হয় সেই জিনিসটাও জানে না। অর্থাৎ ও বুঝতে পারছে অমিত চরিত্রটা কিন্তু লাবণ্যর চোখে ধরা পড়ছে যে এই যে জিনিসটা, মানে যে এই একটা মানে অযত্ন, তার তুলনায় যে শোভনলালের সেই গোপন প্রেম লুকিয়ে ছবি রেখে দেয়, অনেক দিন পরে একটা ছোট্ট লাইন লিখে আবার লাবণ্যকে ফিরে চাচ্ছে, এই জিনিসটা আমার অনেক বেশি মানে ভালো লেগেছে। মানে শোভনলালকে আমি হলে কি করতাম যে অমিতকে শোভনলালকে নায়ক করে অমিতকে পার্শ্ব চরিত্র, শোভনলালকে নায়ক করে অমিতকে পার্শ্ব চরিত্র করতাম। সত্যি ভালো কল্পনা। আমার তো মনে হচ্ছে যে আমার সঙ্গে বোধহয় আপনার মত মিলল না সৌমিত্রদা, মানে আপনি অমিতর পক্ষে আর কি, একেবারে পক্ষে, মানে অমিতর ব্রিলিয়ান্সটা সবসময় আমাদের ছেলেবেলা থেকে খুব আকর্ষণ করতো, কিন্তু আমি পরে তো বুঝতে পেরেছি যে অমিত সত্যি সেই হিসেবে আমি অমিতকে তো চরিত্রও বলতে পারছি না, অমিতকে সেই জন্য বললাম এসেন্স অফ এ ক্যারেক্টার। না মানে এটা বোধহয় এই জন্য আমার খানিকটা মনে হচ্ছে যে আপনি তো এই চরিত্রটা অভিনয় করেছেন, মানে একদম ভেতরে ঢুকে গিয়ে আর তাকে বোধহয় আলাদা করতে পারছেন না। একটা শ্রুতি নাটক হিসেবে বহুবার করেছি এই চরিত্রটা, আমার অমিতকে সেই জন্য বুঝতে অসুবিধা হয় না। আচ্ছা, আমরা কি আপনি কি তাহলে মিন করছেন যে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে? না, একেবারেই নয়। আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ আজকের একজন যে কোনো মানুষ সেটি ভাববে। আচ্ছা, আমরা ঠিক রবীন্দ্রনাথ কিভাবে ভেবেছিলেন অমিতকে বা শোভনকে, এটা একটু শুনে নিতে পারি? হ্যাঁ, খুব ভালো হয় তাহলে। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। না, আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছলো। মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস ডাট? একটি ছোট চিঠি এলো লাবণ্যর হাতে, শোভনলালের লেখা। শিলংয়ে কাল রাত্রে এসেছি, যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব, না যদি দাও কালই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারিনি। আজ এসেছি তোমার কাছে সেই কথাটা শুনবার জন্যে, নইলে মনে শান্তি পাইনি। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। লাবণ্যর চোখ জলে ভরে এলো, চুপ করে বসে ফিরে তাকিয়ে রইল নিজের অতীতের দিকে। মনে পড়ল অপমানিত শোভনলালের সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। তারপরে কতদিন গেছে, যুবকের সেই প্রত্যাখ্যাত ভালোবাসা এতদিন কোন অমৃতে বেঁচে রইল। তবে সেইখানে লাবণ্যকে আমার আশ্চর্য লাগে, লাবণ্য চরিত্রটা, তার পা মাটিতে আছে অথচ তার চোখ আকাশে, সেটা একটা অদ্ভুত ব্যাপার। এবং সে মানুষকে বুঝতে পারে। যখন কেটি এসে পৌঁছেছে শিলংয়ে, ওরা দুজনে মিলে সেই দিন সন্ধ্যাবেলা বেড়াতে যাচ্ছে, যখন
তখন কেটিকে কেন কেটির হাত থেকে যে আংটি পরিয়ে দিয়েছিলে তা হ্যাঁ, কেন খুলে দিলে, খুলে নিলে। লাবণ্যই জিজ্ঞেস করছে। এবং তার উত্তরে অমিত বলছে যে আজকের যে ভাঙাচোরা কেটি সেটা কি শুধু আমারই সৃষ্টি, আমার অনাদরে তো সেটা হয়নি। কিন্তু ও বলছে যে তুমি তার ওপর থেকে যখন তোমার সরিয়ে নিয়েছিলে তখনই তার উপর সংসারের অন্য আর 5 জনের চাপ পড়েছে, সে ওই রকম একটা বাঁকাচোরা মানুষ তৈরি হয়েছে। এটা যে কতখানি একটা উইজডম থেকে বলছে, এটা আশ্চর্য লাগে। লাবণ্যর চরিত্রটা সত্যিই খুব সুন্দর, মানে এটাও যেন আরেকটা অসম্ভব একটা পারফেক্ট চরিত্র। যেমন আমার একটা সময় মনে হয় যে এক এক সময় মনে হয় যে এই যে কেটি চরিত্রটার প্রতি যেন কোথাও একটা অবিচার করা হয়েছে। মানে এই যে একটা এইরকম একটা মেয়ে, মানে যেন লাবণ্যর মহত্বটাকে আরো বেশি করে তুলে ধরবার জন্য যেন কেটিকে ওইভাবে গড়লেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, মানে যে কেটিকে বলতে হয় ঘোড়া, যে ঘোড়া প্রতিদিন শেষ হয়, প্রতিদিন নতুন করে করতে হয়, তো সেই ঘোড়া মানে কেটির মধ্যে কিছু কি ছিল না, একটা কিছু তো ছিলই যেটার অমিতকে আকর্ষণ করেছিল। সেই জায়গাটা কিন্তু অনুপস্থিত, যে সেই আকর্ষণের জায়গাটা কি ছিল কেটির, নাকি শুধুই মাত্র বয়সোচিত একটা আদান প্রদান বা বয়সোচিত একটা ভালো লাগা? সেটাও হতে পারে, কারণ অমিতর বয়স সেটা হতে পারে, কেননা যে সময়টা রবীন্দ্রনাথ বর্ণনা করছেন অক্সফোর্ডে যখন কেটির সঙ্গে অমিতর ভালোবাসা হয়েছিল, তখন সেখানে যেভাবে চারিদিকে ফুলের সমারোহ এবং সে মানে বসন্তকে যে আবাহন করছে, আমরা তো জানি যে বসন্ত রবীন্দ্রনাথের কাছে একটা প্রতীক হয়ে ওঠে, সেটা প্রেমের এবং পরিণয়ের প্রণয়ের, সেই উদ্ভাসটার চারিপাশের বর্ণনাটা কিন্তু আছে সেখানে। সেটাই হয়, মানে ওই বয়সের একটা। এবং আমাদের মানে ভারতীয় আমাদের বাঙালি মানে তখন আমাদের সমাজে তখন যা একটি ছেলের সঙ্গে একটি মেয়ের দেখা হওয়া এবং সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এখনকার মতো তো ছিল না। মানে দেখা হওয়াটাই একটা বড় ঘটনা, বা কথা বলতে পারাটাই একটা বড় ঘটনা। সেক্ষেত্রে হয়তো কোনো একটি মেয়েকে কাছে পেয়ে যাওয়া মানেই তার প্রতি একটা দুর্বলতা তৈরি হতো খুব সহজেই, এটাও হওয়া সম্ভব আর কি। যাক, অনেকগুলো ভারী কথা তো এখনই আমরা বলে ফেলেছি, তাছাড়া শেষের কবিতারও খানিকটা শুনলামও বটে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার প্রিয় 5-6টি রবীন্দ্রসঙ্গীত লাইন কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমার মানে রবীন্দ্রনাথের সমস্ত কাজের মধ্যে আমার সবচাইতে প্রিয় হচ্ছে ওনার গান। তো আমি কয়েকটা বলি, তার মধ্যে 5-6টা দিয়ে তো কিছুই বলা হয় না। আমার খুব প্রিয় হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরসখা হে ছেড়ো না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কোথা বাইরে দূরে যায় রে উড়ে। এছাড়া আরেকটা গান যেটা আমরা আলাদা করে কেউ গান হিসেবে শুনি না, কিন্তু আমার ভীষণ প্রিয়, সেটা হচ্ছে খরবায়ু বয় বেগে। আশ্চর্য, আমরা যখন বিশেষ করে খুব তরুণ ছিলাম, কৈশোর অতিক্রান্ত হয়ে যৌবনের পা রেখেছি, তখন এই গানটা আমাদেরও খুব প্রিয় ছিল। তাই বোধহয় গানটার দ্রুতগামিতার যে একটা স্পিরিটের মধ্যে আছে, সেইটার জন্যই হয় একটা ভীষণ প্রাণ আছে গানটার মধ্যে, মানে একটা প্রেরণা দেয় গানটা, এটা ভীষণ প্রিয়। আচ্ছা, আর একটা অন্য প্রসঙ্গে আসি। রবীন্দ্রনাথের দুটো লেখা যদি ধরি আমরা, দুটো উপন্যাস, গোরা আর শেষের কবিতা, একটু খেয়াল করলে দেখা যায় যে এদের শেষে কিছু বিচিত্র ব্যাপার ঘটেছে। গোরায় একটা মিলন প্রায় বানচাল হয়ে যাচ্ছিল, গোরা এবং সুচরিতার, তারা কিন্তু উপন্যাসের শেষে মিলে গেল। অন্যদিকে শেষের কবিতায় অমিত লাবণ্যকে আংটিও দিয়ে দিয়েছিল, কিন্তু একেবারে শেষে তারা একে অন্যের থেকে সরে গেল এবং দুজনে অন্য দুজনের সঙ্গে জীবন শুরু করল। আচ্ছা, লেখক হিসেবে আপনার কি মনে হয়, এটা কি সঙ্গত হয়েছে এই মিলন এবং বিচ্ছেদটা? হ্যাঁ, শেষের কবিতার কথা বলি, শেষের কবিতায় একেবারে যথাযথ বলি আমার মনে হয়, এছাড়া যেন আর কিছু হতেই পারতো না। বিশেষত পুরো উপন্যাসটা জুড়ে যে একটা সেই আশ্চর্য পারফেক্ট রোম্যান্টিকতার আবহ তৈরি করেছেন, সেটা যদি লাবণ্যর সঙ্গে যদি অমিতর বিয়ে হয়ে যেত, আমার মনে হয় সেটা একেবারে মানে হতে ভাবতেই পারছি না আমি, সেটা না হলেই সবচেয়ে ঠিকঠাক হয়েছে। লাবণ্য অমিতর সম্পর্কে যেন দিনানুদৈনিকতার মধ্যে টেনে আনাই যায় না জিনিসটা, একদম যায় না জিনিসটা। তো সেদিক থেকে ঠিক আছে, একদমই ঠিক আছে। কিন্তু গোড়াতে আমার মনে হয়েছিল যে গোরা এবং সুচরিতার মিলন আমার কাছে কাম্য নয়। মানে মিলনই সবচেয়ে সুন্দর ঠিকই, কিন্তু কোথাও কোথাও মনে হয় যে গোটা উপন্যাসের পরিপ্রেক্ষিতে ভাবলে
যে গোড়ার পরিণতি যেভাবে এগিয়েছে সেভাবে দেখতে গেলে আমার মনে হয় যে একটু যদি বিভাগী হয়ে যেত গোড়া, একেবারে একটা সাংসারিক ধর্মের মধ্যে গিয়ে আশ্রয় না খুঁজে, তাহলে আমার মনে হয় যেন গোড়ার চরিত্রটাকে আরও বড় করে দেখানো, মানে আরও বড় করে তুলে ধরা যায় বা ভাবা যায় আর কি। মানে গোড়া তো একটা আশ্চর্য সৃষ্টি, সেই গোড়ার জন্ম রহস্য থেকে শুরু করে তার আশ্চর্য হিন্দুত্বের গোড়ামি, সেখান থেকে যখন ও জানতে পারলো, জানতে পারার পরে ওর একটা ভীষণ ভেঙে পড়া। এখানে আমার আরেকটা কথা মনে হয় সৌমিত্রদা, সেটা হচ্ছে, আমি জানি না, মানে আমি ভুলও ভাবতে পারি, সেটা যে আমরা তো একরকম এই যে ধর্মীয় যে পরিচয়, সেটা তো আমরা একরকম জন্মগতভাবে পাই, মানে আমি হিন্দু পরিবারে জন্মেছি মানে আমি হিন্দু, সেটা তো হওয়ার কথা ছিল না মানুষের। একজন মানুষ জন্মাচ্ছে, সে জন্মের পরে নিজে জানে না যে সে কি, তার পরিচয় কি, কেন। তো তার এই যে ধর্মটা, অন্তত সে কী ধর্ম নেবে, কী ধর্ম গ্রহণ করবে, বা আদৌ কোনো ধর্ম গ্রহণ করবে কিনা, এই স্বাধীনতাটা মানুষের পাওয়া উচিত ছিল বলে আমি মনে করি, যেটা আমরা হ্যাঁ। তো সেটা তো গোড়ার ক্ষেত্রে আমার মনে হয় যে আমি ভীষণ আশা করি যে, মানে আমার মধ্যে এরকম একটা আশা জাগে যে রবীন্দ্রনাথ যদি এখন থাকতেন, আমি ওনাকে বলতাম যে এইভাবে আপনি কেন দেবেন না, মানে এই জায়গাটা কেন আপনি দেবেন না, অন্তত গোড়াকে দেওয়া উচিত ছিল, যে যে গোড়া নিজের স্বেচ্ছায় একটা ধর্ম নিচ্ছে, মানে ও যে ধর্মটাকে আঁকড়ে ধরেছিল প্রবলভাবে, একটা জানার পরে সেই আঁকড়ানোটা ওর আলগা হয়ে গেল। যদি এটা উল্টো হতো, যে জানার পরেও ও ভীষণভাবেই আঁকড়ে থাকলো, তাহলে আমার মনে হয় যে আমার এই যে চাওয়ার জায়গাটা, যে ও তো জন্মগতভাবে হিন্দু নয়, কিন্তু এই হিন্দুত্বটা আঁকড়ে রেখেছে এবং আঁকড়েই থাকলো, এই আলগা হয়ে যাওয়া, হ্যাঁ স্বেচ্ছা আঁকড়ে থাকলো, এই জায়গাটা হলে যেন আমার বেশি পছন্দ হতো আর কি। তার সঙ্গে তো ওটা আছেই যে ও যখন সবটাই যখন আলগা হয়ে যাচ্ছে, তখন ওই একটা হাতের জন্য ওর ওই আকাঙ্ক্ষা বা কাঙালপনাটা আমার ভালো লাগে। আচ্ছা তিলোত্তমা, এই যে স্বাধীনতাটা আপনি রবীন্দ্রনাথ যদি আজ থাকতেন তার কাছে চাইতেন যে মানুষ স্বেচ্ছায় তার ধর্ম মেনে নিয়ে, তেমনি তো এটাও চাইতেন নিশ্চয়ই যে ওই মিলন কেন আপনি করিয়েছেন, মিলনের বিপক্ষে আপনি দাঁড়িয়ে বলতেন যে না, সেখানেও স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে যেটা ঘটছে সেটা ঘটতে দিন, আপনি ওদের মিলিয়ে দেবেন না, এটা বলতেন নিশ্চয়ই। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথের একটা প্রায় কি বলবো জবাবদিহির মতনই একটা জিনিস আছে, সেটা একটু পড়ে শোনাচ্ছি। খুব ভালো হয়, পড়ুন না। এটা বনফুল লিখছেন, অনেক বছর পরে এই কথাগুলির একটা ভিন্ন রূপ পাওয়া যায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রনাথের সংলাপে। সেই সংলাপের বিবরণে বনফুল লিখেছেন, শেষটা বদলে দিয়েছিলেন। হ্যাঁ, নিবেদিতা নাছোড় হয়ে ধরে বসল, আবার ঢেলে সাজালাম সব। গোড়ার শেষটা অন্যরকম ছিল। হ্যাঁ, আমি গল্পটা বিয়োগান্ত করেছিলাম। সুচরিতা আর গোড়ার বিয়ের যখন ঠিক হয়ে গেছে, তখন সত্যটা বেরিয়ে পড়ল যে গোড়া সাহেবের ছেলে। যাতে সে যাই হোক, কিন্তু মতে সে হিন্দু ধর্মের উগ্র ধ্বজাবাহক। এই নিদারুণ সত্যের মুখোমুখি হয়ে তাই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। সে নিজের ঘরে দুহাতে মুখ ঢেকে চুপ করে বসেছিল। এমন সময় সুচরিতা এসে ঘরে ঢুকল। সে গোড়ার দিকে চেয়ে বলল, আপনাকে আমি গুরু বলে স্বীকার করেছি, আপনিই বলে দিন আমার এই অবস্থায় কি করা উচিত। আপনি যা বলবেন তাই করব। গোড়া কোনো উত্তর দিতে পারলে না, যেমন বসেছিল তেমনি বসেই রইল। সুচরিতা নীরব হয়ে রইল খানিকক্ষণ, তারপর কোনো উত্তর না পেয়ে প্রণাম করে বেরিয়ে গেল। গল্পটা ধারাবাহিকভাবে প্রবাসীদের বেরোচ্ছিল, কিন্তু ওটা আগেই লেখা হয়ে গিয়েছিল আমার। নিবেদিতা তখন বলল, গোড়ার শেষটা কিরকম করেছেন দেখি। দেখালাম। পড়েই সে বলে উঠল, না না, এরকম হতে পারে না, ওদের মিলন না হলে বড়ই নিদারুণ ব্যাপার হবে যে। বাস্তব জগতে যা ঘটে না, কাব্যের জগতেও কবি সেটা ঘটিয়ে দেবেন না। কাব্যের ও জগৎ তো আপনার সৃষ্টি, ওখানে আপনি অত নিষ্ঠুর হবেন না, ওদের মিলন ঘটিয়ে দিন। দিতেই হবে। এমন জেদ করতে লাগলো যে রাজি হতে হলো। সবটা আবার ঢেলে সাজালাম। কি কাণ্ড বলুন, এটা কিন্তু একটা দারুণ আবিষ্কার সত্যি। মানে কি আর বলবো, মানে রবীন্দ্রনাথের মতো মানুষ, তিনিও কারোর অনুরোধে তার উপন্যাসের শেষটা পাল্টাচ্ছেন, মানে এটা ভেবে আমার বিস্ময় যাচ্ছে, রাগ হচ্ছে। কেন এটা করবেন? সৃষ্টির প্রতি অবিচার। একটা প্রায় নন্দন দত্তের কথা এর মধ্যে এসে যাচ্ছে, সেটা হচ্ছে যে
শিল্পী যে জগৎটা সৃষ্টি করছে সেটা তারই সৃষ্টি, সেটা বাস্তবের জগৎটা নয়। সেখানে বাস্তব থাকতেই হবে এর কোনো মানে নেই। জানেন, আমাদের সিনেমাতেও খুব খুব উঁচু দরের সিনেমাতেও চার্লস চ্যাপলিনের ধরুন কিড ছবিতে, সেখানে যে আবার সে পেয়ে যায় জীবনটা, সেটা তো উইশ ফুলফিলমেন্ট। সেটা 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 তাকে ছবির পরিচালক পাইয়ে দিচ্ছেন, স্রষ্টা পাইয়ে দিচ্ছেন। না, এটা এটা ঠিক। আমি একটা বলি, সেটা যে যদি বিয়োগান্ত হয় সেটাই বাস্তব, মিলনান্ত হলে সেটা বাস্তব নয়, তা কেন? আমি বলতে চাইছি যে গোটা উপন্যাসের পরিপ্রেক্ষিতে যেটা চাইছে, মানে মিলনান্ত হলেও তো সেটা বাস্তব। মিলনটা কি বাস্তব নয়? বাস্তবের মধ্যে বিয়োগও আছে, মিলনও আছে। হ্যাঁ, তো এখানে আমার মনে হয়েছে যে সমস্ত মানে সামগ্রিক বিচারে ওইটাই দাবি করছিল। তো সেটাও কিন্তু ওনারই সৃষ্টি ছিল। ওই যে দাবিটা উনি তুলে মানে শেষ অবধি নির্মাণ করেছেন, যে এই দাবিটা আসছে উপন্যাসের শেষে, সেটাও তো রবীন্দ্রনাথের সৃষ্টি। হ্যাঁ, সেই দিক থেকে আপনি বোধহয় ঠিকই বলছেন যে সেটাও তো তিনিই সৃষ্টি করেছেন। সেটাও তো তিনিই সৃষ্টি করেছেন। সুতরাং স্রষ্টার হয়তো আবার এই স্বাধীনতা আছে যে আরেকবার সৃষ্টি করা, কিন্তু সেটা একজনের অনুরোধে পড়ে করেছিলেন, এটা ভাবলে হয়তো খটকা লাগে। বিশেষ করে আপনি লেখেন তো, আপনার তো লাগবেই। গোরার প্রসঙ্গে তাহলে তিলোত্তমা, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তাহলে কি আপনি বলছেন যে রবীন্দ্রনাথ প্রথমে যেভাবে শেষ করেছিলেন বিয়োগান্ত, সেইভাবে শেষ করাটাই সঙ্গত ছিল? হ্যাঁ, মানে আমি বলছি যে বিয়োগান্ত হওয়াটাই দাবি করছে বা আমার ইচ্ছে যে সেভাবে শেষ হোক। এখন দৃশ্যটা ঠিক ওইখানেই, ধরুন সেই যে সুচরিতা এলো, এসে বললো যে আমি কি করব, ওখানেই শেষ হওয়াটা বাঞ্ছনীয় ছিল কিনা সেটা আমি এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। যে হ্যাঁ, ওই দৃশ্যটাই দাবি করছে, দৃশ্যটা অন্য কিছুও হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গোরার সঙ্গে সুচরিতার মিলন হচ্ছে না, এটা হলেই আমার মনে হয় যে গোরার উপন্যাসটার পক্ষে আর কি সেটা যুক্তিসঙ্গত হতো। এবারে আমরা এই অনুষ্ঠানের শেষ প্রশ্নে আসছি, অতিথির কাছে শেষ প্রশ্ন। তিলোত্তমা, হ্যাঁ, সবশেষে যে প্রশ্নটি আপনাকে করব সেটি হচ্ছে, আমরা তো এই অনুষ্ঠানে তো বটেই এবং দিনে রাতে সবসময় রবীন্দ্রনাথের উপস্থিতি নিয়েই কথা বলি। কোথায় তিনি নেই, কোন অন্ধকারে কোন আলোয়, সবসময় আমরা তাকে সেইখানে খুঁজি। কিন্তু রবীন্দ্রনাথের অনুপস্থিতি, এটা নিয়েও বোধহয় একটা ভাবনা চিন্তা করা যায়, কোথায় তিনি নেই। আপনি এত গভীরভাবে এসব নিয়ে ভেবেছেন, জীবনে দেখেছেন, আপনার অভিজ্ঞতা থেকে আশ্চর্য সমস্ত জীবনের ছবি ফুটে উঠেছে, যেখানে আমরা দেখেছি অনেক নিম্ন বর্গের মানুষ, তাদের কথা আপনি এনেছেন। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে এই সব জায়গায়, সেই ভাঙা ঝুপড়িতে বা বস্তিতে বা নিম্নবিত্তের দরিদ্রের কুঁড়েতে, সেখানে রবীন্দ্রনাথ অনেক সময় উপস্থিত নেই, রবীন্দ্রনাথকে সেখানে খুঁজে পাননি আপনি? এরকম কি অভিজ্ঞতা আপনার হয়েছে, বা আপনি কি মনে করেন যে সেখানে রবীন্দ্রনাথের কোনো ভবিষ্যৎ আছে? রবীন্দ্রনাথ কি সেখানে গিয়ে কোনোদিন পৌঁছবেন? কি বলি, মানে আমার নিজের যে জগৎ, আমার মধ্যে পরিষ্কার দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে জগতের অর্ধেক তারাই থাকেন যারা রবীন্দ্রনাথকে জড়িয়ে বাঁচেন, এবং অর্ধেক যারা রবীন্দ্রনাথকে জড়িয়ে বাঁচেন না। এবার এই যারা রবীন্দ্রনাথকে জড়িয়ে বাঁচেন না, এদের মধ্যে আমি কিন্তু দু রকমই দেখেছি। মানে ধরুন বৃত্তের নিরিখে যদি আমরা বিচার করি, তাহলে যে সবসময় শুধুমাত্র নিম্নবিত্ত বা একেবারে মানে নিচের তলার যারা সমস্ত রকমভাবে বঞ্চিত মানুষ, তারাই রবীন্দ্রনাথকে ছাড়া বাঁচছেন এরম নয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে বিত্তশালী কিন্তু রবীন্দ্রনাথকে ছাড়া বাঁচছেন, সেটা অনেক বেশি কষ্টের মনে হয়, যে বা বিস্ময়করও লাগে। হ্যাঁ, আমি একটু কথার মধ্যে কথা বলছি। অনেক সময় তো বরং দেখতে পাই যে বহু বিত্তশালী রবীন্দ্রনাথ থেকে অনেক দূরে। হ্যাঁ, সেই অনেক দূরে, তাদের কাছে রবীন্দ্রনাথের অত জরুরতই নেই। না, নেই, জরুরত নেই, এটা ভালো বলেছেন, নেই। সেটা তো মানে আরও বিস্ময়কর। তারা শিক্ষা পাচ্ছেন, তারা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে থাকার সুযোগ বা অধিকার পাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে রবীন্দ্রনাথ নেই। কিন্তু এটা বাদ দিলে আমি যদি একেবারে যারা নিম্নবর্গীয়, বহু সুযোগ থেকে বঞ্চিত, তাদের কথা বলি,
আমি দেখেছি যে হ্যাঁ নেই, রবীন্দ্রনাথ একেবারে অনুপস্থিত তাদের জীবনে, এটা আমি দেখি, আগে দেখেছি বা এখনও আমার দেখার মানে কি বলবো দুর্ভাগ্য হয়। যে আমি যেমন বলি যে প্রায়ই আমি উত্তরবঙ্গের জয়গাঁও বলে একটা জায়গায় যাই, যেটা হচ্ছে ওই ভুটান এবং ভারতবর্ষের বর্ডারে একটা ছোট শহর, সেখানে যাই। তো সেখানে সেটা একটা অদ্ভুত জায়গা, মানে সেখানে বিভিন্ন প্রদেশের মানুষ সেখানে এসে মানে বসবাস করতে শুরু করেছেন, এবং অধিকাংশই হচ্ছে একেবারে ওই রকম আর কি, মানে একেবারে স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত, কিন্তু নানান ধর্ম এবং নানান প্রদেশ থেকে আসা মানুষ। তো সেখানে একটা বাড়িতেও আমি থাকি। সেখানে গিয়ে যখন থাকি তখন আমি বুঝতে পারি যে রবীন্দ্রনাথকে ছাড়া বাঁচাটা কী জিনিস আর কি, কেমন হতে পারে সেই পরিস্থিতি, সেটা অদ্ভুত। মানে সেখানে শুধুমাত্র এখন যেহেতু মানে কি বলবো আপনাকে, যে এই যে বস্তুকে কেন্দ্র করে যে জীবনযাপনের যে, যেমন টিভি চাই, ফ্রিজ চাই, এই ধরনের যে হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চাদের অসুখ করলে ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না, কিন্তু সে একটা ধার করে হোক যেভাবেই হোক একটা ফ্রিজ কিনছে বা একটা টিভি কিনছে, একটা কালার টিভি কিনছে, এই ধরনের তাদের জীবনযাপন। এবং তারা যেরকম গান শোনে, যা আলোচনা করে, মানে শুধু যেন একটা প্রাণ ধারণ, আর কিছু না। সেই প্রাণ ধারণের মধ্যে যত সহজে ঢুকে পড়েছে এইসব টিভি, ফ্রিজ বা আরও অন্যান্য কিছু ভিসিপি হেনা তেনা, তার মধ্যে কোথাও রবীন্দ্রনাথ নেই। মানে রবীন্দ্রনাথ বলে যে কেউ আছেন তার যে সেটা ওরা জানেই না, বা কখনো জানবে কি না। তারা যখন নিজেদের মধ্যে ঝগড়া করে, কোনো একটা সামান্য প্রসঙ্গ নিয়ে অশ্রাব্য কথা বলে, বা তাদের জীবনের মধ্যে আমি যখন দেখি যে একটা জাস্ট ওইটুকুই, মানে যেভাবেই হোক একটা আঁচড়ে কামড়ে একটা মানে আহরণ করব কিছু, এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার জীবন, তখন আমার ভীষণ ইচ্ছে করে যে কোনোভাবে যদি এদের রবীন্দ্রনাথের সন্ধান দিতে পারতাম বা দেওয়া যেত, তাহলে কি একটু পাল্টাতো না এদের ভাবনা চিন্তা। মানে কি বলবো, যে ওই গানটা আমার খুব মনে হয় যে ওই যে আকাশ ভরা সূর্য তারা, এই যে বিশ্বভরা প্রাণ, এই যে একটা আছে আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ, এভাবে যেও পৃথিবীকে দেখা যায়, এই সন্ধানটা পেলই না কতগুলো মানুষ আমাদের দেশের অধিবাসী হওয়া সত্ত্বেও। এটা আমাকে ভীষণ, আমাদের আর্থ সামাজিক যে কাঠামো এই দেশে, সেখানে এটা তো বলতে আজকে আর বাধা নেই যে সেটা অনেক পিছিয়ে পড়া মানুষের দেশ এটা। সেখানে কবে শিক্ষা, স্বাস্থ্য, জীবনের প্রাথমিক প্রয়োজনগুলো মিটবে, তবে হয়তো দেখা যাবে যে তার অবকাশ হবে বা তার চৈতন্যের দিগন্তটা ততখানি প্রসারিত হবে যে সে তখন রবীন্দ্রনাথের কথা ভাবতে শুরু করবে। সেই জন্যই রবীন্দ্রনাথ শুধু আমাদের চলে যাওয়া অতীত নন, আজকের বর্তমান নন, সেদিক থেকে রবীন্দ্রনাথ এই দেশের ভবিষ্যৎও। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি সম্পূর্ণ একমত আপনার সঙ্গে। কথায় কথায় আমরা কখন যেন এসে পড়েছি 20 শতকে জন্মানো কবিদের লেখালেখিতে। অনুষ্ঠানের গোড়ায় যারা ছিলেন তারা মুখ্যত 19 শতকে জন্মেছিলেন, মাঝে মধ্যে কয়েকজন 20 শতকের সন্তান এসেছেন, কিন্তু মূলত 19 শতকের কবিকুলি ছিলেন সেখানে। আমরা যখন শতক পেরিয়ে এলাম তখন লক্ষ্য করলে দেখা যাবে কবিতার ভাব ও ভাষা বদলাচ্ছে, দৃষ্টিকোণ বদলাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কবিদের দেখা হচ্ছে অদ্ভুত সব স্থানকালে। সেই সাক্ষাৎকারের কথা আমরা পরেও কোনো অনুষ্ঠানে শুনব। আপাতত আজকের অনুষ্ঠানের শেষ কবিতা মনীষ ঘটকের হে আদিত্য বৈতালিক। এই কবিতাটি আপনাদের শোনাতে চাইছি কারণ এই কবিতার গড়নে একই সঙ্গে ছায়া ফেলে আছে সেকাল ও একাল। চলিত রীতিতে লেখা, কিন্তু অজস্র তৎসম শব্দে মনে হয় কোথাও জেগেই থাকছে একটা প্রাচীন পিছু টান। তবে সব মিলিয়ে ওই যে বলছিলাম, বোঝা যায় যুগ বদলাচ্ছে। 1903 সালে জন্মেছিলেন মনীষ ঘটক। তার কবিতা হে আদিত্য বৈতালিক। আমরা দেখেছি যারা জলস্তম্ভ জাগে স্পর্ধি তরঙ্গ নিগ্রহ, দেখেছি শার্দুল শৃঙ্গে গৌরী শঙ্করের ভালে দীপ্ত সূর্যোদয়, নৈশ সুপ্তি শেষে নিত্য নব নব কুসুমের জন্ম পরিগ্রহ। সেই আমাদেরও কাছে তব আবির্ভাব বন্ধু পরম বিস্ময়। আমরা দেখেছি যারা সঞ্চারণশীল সৃষ্টি কাল বহমান, জেনেছি গতির নৃত্য তবু বাঁধা ছন্দবন্দে দুশ্ছেদ্য বন্ধনে।
মৃত্তিকার রসপুষ্ট চিত্ত নবন্মেষ লোভী চিরব্রাহ্মমান, তব ধ্যানে হে মহান ধ্বনিত সে দিব্য জ্ঞান প্রবুদ্ধ নিঃসনে। আমরা শুনেছি যারা সম্বোধি অমৃতপুত্রে উদাত্ত আহ্বান, শুনেছি সকক্ষ পরে লক্ষ গ্রহ নক্ষত্রের পরিক্রমা গান, পশে কানে অনাগত অনিবার্য বিধ্বংসের অস্ফুট নিনাদ, জানি আছে তারও পরে নবতর সৃজনের পরম প্রসাদ। শুনেছি তোমার কণ্ঠে হে আদিত্য বৈতালিক প্রাণোন্মাদন, জীবনের জয়ধ্বনি, মৃত্যু স্নানে শুচিস্মিত সুনিত্য জীবন।